আসসালামু আলাইকুম। এসএসসি 2024 অর্থাৎ তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য 100% কমন উপযোগী 140টি এমসিকিউ পর্ব অনুযায়ী দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এইখান থেকে পরীক্ষায় সবগুলোই তুমি কমন পাবে যদি মনোযোগ সহকারে এই পর্বগুলো দেখো। ইনশাল্লাহ তোমরা এখান থেকে পরীক্ষা কম পাবে। সো আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাসটি শুরু করি। এখানে 1 নাম্বার এমসিকিউতে যেটা বলা হয়েছে যে কোন শর্তে x⁻0 সমান 1 হয়। এই এমসিকিউটা এটা মনে রাখবা। এটার উত্তর হচ্ছে ক, যে এক্সের মান শূন্যের সমান হতে পারবে না। এরপরে 2 নাম্বারে বলছে যদি a² - √2a + 1 হয় তবে এখানে এ 1 নাম্বারে বলছে a+1/a এর মান হচ্ছে √2, a² + 1/a² এর মান হচ্ছে 2 এবং a³ + 1/a³ এর মান হচ্ছে -√2। এখন কোনটা সঠিক আমরা সেটাই নির্ণয় করব। তো এখানে দেখো, তাহলে আমাদেরকে প্রথমেই আমরা এটা থেকে সমাধান করব। দেখো এটা সমাধানটা কিভাবে করি আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা জাস্ট একটু লক্ষ্য করো। ধরো এই যে a² - আচ্ছা আমি দেখাচ্ছি আবার, যে a² - √2a + 1 = 0। তো এখন আমরা যদি এই লাইনটার সমাধানটা করি, দেখো আমরা কিভাবে এটা সমাধান করি। আমরা জানি সবাই যে সংখ্যা এবং এবিসি জাতীয় যেটা আছে এটাকে সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে এই a² + 1, 1টাকে কিন্তু এই পাশে রাখতে হবে, ঠিক আছে। এটা যেভাবে আছে এইভাবে থাকবে। তাহলে +1 এটা যেভাবে আছে এভাবে সমান এই যে এই পাশে কি আছে, এটা -√2a না, এটা ওই পাশে গেলে +√2 হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি +√2a। ওকে, এর পরবর্তী লাইনটা আমরা যেভাবে করব দেখো কিভাবে করি। যে এখানে আমাদেরকে প্রয়োজন এই যে √2টাকে রাখবো, আমরা এইটাকে কি করব এই পাশে ভাগ আকারে নিয়ে আসবো, কারণ √2-এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে ভাগ আকারে। তখন আমরা কি করব, এই উপরে a² + 1কে কি করব এ দ্বারা ভাগ করব, এই যে এখানকার এ দ্বারা ভাগ করব, ঠিক আছে। আর সমান, তাহলে এই পাশে থাকলো কি শুধু √2টা থাকলো, ঠিক আছে। তারপর আমরা যদি একটু কাটাকাটি করি, ধরো এই জায়গাতে এ দ্বারা একে ভাগ করব, এ দ্বারা 1কে ভাগ করব। তো এই দ্বারা যদি আমি একে ভাগ করি, ধরো এই দ্বারা যদি একে ভাগ করি, তাহলে এখানে এ দুইটা একটা কাটাকাটি করলে আর এ একটা থাকবে, তার মানে এ থাকবে যোগ, এরপরে 1কে তো এই দ্বারা ভাগ যায় না, তাহলে 1কে মানে 1/a, এটা যেভাবে আছে এভাবে থাকবে সমান √2, ঠিক আছে। এই যে √2, তার মানে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে a + 1/a সমান √2, এটা কি সত্য? হ্যাঁ, এটা সঠিক আছে, তার মানে এটা সঠিক আছে, এই অংশটা সঠিক। এবার সেম একইভাবে আমরা এটার মান নির্ণয় করতে, আমরা জানি a² + b², a² + b², এখানে a² আর 1/a রে ধরো b², তো a² + b² সূত্র আমরা দিয়ে এটার মান বের করবো। তো a² + b² সূত্র দিয়ে কীভাবে মান বের করতে হয় সেটা আমরা জানি, তা আমি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। ধরো a² + b² অনুসিদ্ধান্ত হচ্ছে এখানে প্রশ্নটা এই জায়গাটা থেকে আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো a² + b² সূত্র হচ্ছে a+b। এটা হচ্ছে এ বলতে আমি কাকে বোঝাচ্ছি, এ বলতে এ কে বোঝাচ্ছি, আর বি বলতে 1/a কে বোঝাচ্ছি, ঠিক আছে। a+b² -2ab, ঠিক আছে, 2ab। তো এ বলতে এ আর বি বলতে আমরা কাকে ধরছি, 1/a কে ধরছি, ঠিক আছে। ওকে, এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে এ কাটা যাবে, এ কাটা যাবে, তার মানে এখানে এই জায়গাতে a+1/a এর মান কত, a+1/a এর মান একটু আগে বের করলাম না, কত বের করলাম, √2 না। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, এই জায়গাতে √2 লিখতে পারি, ঠিক আছে। এই জায়গাতে √2 লিখতে পারি। উপরে কি আছে, উপরে এখানে স্কোয়ার আছে না, তাহলে আমরা এখানে স্কোয়ার দিব, স্কোয়ারটা দিলাম, ধরো স্কোয়ারটা দিলাম। তো স্কোয়ার দেওয়ার পরে আর এখানে -2, এই -2 এটা যেভাবে আছে। তো স্কোয়ার রুটে কাটা যায় কি থাকবে, 2, ঠিক আছে। স্কোয়ার এবং রুটে কাটা যায় কি থাকবে, 2। তো 2 বিয়োগ 2, তো পরে 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 0। তার মানে এখানে a² + 1/a² মান কত হবে, 0 না। কিন্তু এটা কি সত্য, এটা কি এখন তারা বলছে 2, তাহলে এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই এটা ভুল, ঠিক আছে। এখানে এটার ফলাফল কত হবে, 0 হবে। তার মানে এটা আমাদের কি ভুল। তার মানে আমরা এখান থেকে নিশ্চিত হতে পারলাম যে এখানে 1 আর 2 হবে না, কারণ যেহেতু 2টা ভুল, 1 আর 2 হবে না। 1 আর 3 বলছে, এবার 2 আর 3 বলছে, 2 আর 3 তো হবে না। কেন হবে না, এই যে ধরো 1 আর 2 হবে না, কারণ 2 তো ভুল। এরপরে বলছে এখানে এরপরে 2 এবং 3 বলছে, এই যে 2 এবং 3 বলছে, না 2 এবং 3 তো হবে না, ঠিক আছে। তাহলে 2 এবং 3ও হবে না।
এরপরে বলছে 1 2 3, কেন 2 তো হবে না, তার মানে 1 2 3ও হচ্ছে না, ঠিক আছে। তার মানে তুমি নিঃসন্দেহে বলতে পারো কি 1 এবং 3টাই হচ্ছে অ্যান্সার। 3 নাম্বারটা তোমার আর বের করার প্রয়োজন নেই, তার মানে তুমি ইজিলি বলতে পারছো কি 3 নাম্বারটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা এবার এগুলো মুছে নিই। এরপর আমরা দেখি যে 3 নাম্বার অঙ্কে কি বলছে। 3 নাম্বারটা বলছে বি ও সি কোণের পূরক কোণ। এখন দেখো পরীক্ষা কিন্তু পূরক কোণ এবং সম্পূরক কোণ থেকে একটা আসে। এখানে দেখো পূরক কোণ বললেই তুমি মনে করবে এটাকে 90 ডিগ্রি বোঝাচ্ছে, আর সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তোমাকে আমরা জানি 90 ডিগ্রি বলতে এই অংশটুকু এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর যদি সম্পূরক কোণ বলা হয় তাহলে হচ্ছে এই সম্পূর্ণ অংশটা এটা হচ্ছে সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সম্পূরক কোণ মানে সম্পূর্ণ 180 ডিগ্রি, আর পূরক কোণ মানে হচ্ছে কি 90 ডিগ্রি। ওকে, এখন দেখো তো, এখন পূরক কোণটা হয় সাপেক্ষে, পূরক কোণ বলা হয় সাপেক্ষে। ধরো পূরক কোণ বলতে কি বোঝাচ্ছে আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, এই যে এই অংশটুকু পূরক কোণ না, এই অংশটুকু কি বলা হবে পূরক কোণ বলা হবে। এখন যদি এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তার মানে তোমাকে বুঝতে হবে এই কোণটা পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, এখানে আরও কত প্রয়োজন, এখানে আরও কত প্রয়োজন 60-এর প্রয়োজন, তার কারণ আমরা 60 আর 30 যোগ করলে কি হবে 90 হবে। তার মানে কত হবে এখানে এই 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। বা আমি যদি এভাবে বলি যে 60 ডিগ্রির পূরক কোণ কত, 60 ডিগ্রি পূরক কোণ 30 ডিগ্রি, অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটা, ঠিক আছে। আমি যদি ধরো আমি যদি কোনোভাবে বললাম যে এরকম আর কি বিষয়টা, যে সম্পূরক কোণ, এই যে সম্পূরক কোণ, এই যে পুরোটা হচ্ছে সম্পূরক কোণ, ঠিক আছে, এই সম্পূর্ণটা সম্পূরক কোণ। ধরো আমি এই জায়গাতে একটা দাগ টানলাম, এই জায়গাতে একটা দাগ টানি, বললাম যে এখানে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি। তার মানে এই অংশটুকু যদি 30 ডিগ্রি হয়, এই অংশটুকু এই যে এই অংশটুকু যদি 30 ডিগ্রি হয়, তার মানে বাকি অংশটুকু কি সম্পূরক কোণ না, তাহলে 30 100 সম্পূরক কোণ হতে হলে কত ডিগ্রি হতে হবে 180। তার মানে এখানে যদি 30 হয়, তার মানে এখানে আরও কত প্রয়োজন 150 প্রয়োজন, 150 আর 30 যোগ করলে তো কী হবে 180। তার মানে এই 30 ডিগ্রির সম্পূরক কোণ কত 150 ডিগ্রি। অথবা ধরো আমি যদি বলি যে এখানে এটা বললাম যে 150 ডিগ্রির সম্পূরক কোণ কত, 150 ডিগ্রি সম্পূরক কোণ কত, তাহলে এটা সম্পূরক কোণ হবে কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এই প্রসেসটি মানে একটি অপরটির পূরক কোণ এবং সম্পূরক কোণ। তাহলে এখানে দেখো এই জায়গাটাতে এখানে বলছে বি ও সি কোণ, বি ও সি কোণ, এই যে বি ও সি কোণ এই কোণটা, তার মানে এই কোণটার পূরক কোণ কোনটা, এই কোণটা না, কারণ এই যে আমাদের সম্পূরক কোণ হতে হলে এই অংশটুকু লাগবে, তাই না, এই অংশটুকু লাগবে। তাহলে আমাদেরকে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে এই জায়গাতে, এটা দেওয়া আছে এই জায়গাতে। তার মানে আমার এই পূরক কোণ করতে হলে এটা প্রয়োজন, মানে এটা এই কোণটার নাম কি ডি ও সি কোণ, ডি ও সি কোণ, এই যে কোণটার নাম হবে এটা ডি ও সি কোণ, ডি ও সি কোণ। তার মানে ডি ও সি কোণ এখানে আছে না, এখানে আছে না, ডি ও সি কোণ, হ্যাঁ এখানে আছে ডি ও সি কোণ, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের জন্য আমি ধারাবাহিক পর্ব অনুযায়ী এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য পর্ব 1 থেকে পর্ব 20টি পর্ব রয়েছে। এখানে তোমরা এই 20টি পর্বের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে এমসিকিউগুলো রয়েছে এখান থেকে সবগুলো তোমরা পরীক্ষা কমানো, তোমাদের আর বাড়তি কোনো এমসিকিউ পড়ার দরকার হবে না। যদি তুমি এখানে 1 থেকে 20টি পর্ব 140টা এমসিকিউ দেখো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে পরীক্ষা কমন পাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আর তোমরা যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা, বা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। আচ্ছা, এরপর 4 নাম্বারটা দেখো, 2.34 পৌনঃপুনিক। এই যে উপরে একটা ডট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৌনঃপুনিক। এখন এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, অথবা এরকমও আসতে পারে, ধরো সংখ্যাগুলো এরকম দেওয়া আছে 3.34, এটার উপর পৌনঃপুনিক, ঠিক আছে। এরপরে গুণ চিহ্ন দিল 4.39, এখানে পৌনঃপুনিক। মূলত এখানে তোমাকে এটা ভাঙানো জানতে হবে, তখন তুমি ইজিলি ভগ্নাংশের গুণ যেভাবে করো সেভাবে করবা, তবে তোমাকে আগে ভাঙানোর নিয়মটা জানতে হবে। তাহলে আমরা সেটাই দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করি, তাহলে আমরা কি করব, এটাকে ভেঙে লিখব। তাহলে দেখো প্রথমে আমরা একটা দেখাচ্ছি তোমাদের। ওকে, এখন আমরা এই ভগ্নাংশটাকে ভেঙে লিখব, ঠিক আছে। তাহলে প্রথমে কি কাজ, প্রথমে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি 2.34 পৌনঃপুনিক, ঠিক আছে। এখন এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি, দেখো প্রিয় শিক্ষার্থীরা কীভাবে লিখবো ভগ্নাংশ আকারে, মনে রাখবা পৌনঃপুনিকের জন্য এই যে পৌনঃপুনিক যদি থাকে, পৌনঃপুনিকের জন্য নিচে একটা 9 লিখবো। আমি যদি আরেকটা উদাহরণ দেখাই 3.90, ধরো 932,
3 এবং 2 এর উপর ধরো পৌনঃপুনিক, ঠিক আছে। তাহলে এটাকে ভেঙে লেখার সিস্টেমটা কি? ভেঙে লেখার সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে যে পৌনঃপুনিক রয়েছে না, পৌনঃপুনিকের জন্য তুমি একটা 9 দিবে। এখানে কয়টা পৌনঃপুনিক রয়েছে? 2টা পৌনঃপুনিক, তার মানে এখানে 2টা 9 দিবে। ওকে, তার মানে এখানে একটা পৌনঃপুনিক একটা 9, এখানে 2টা পৌনঃপুনিক 2টা 9। ওকে, এরপরে দেখো পৌনঃপুনিক ব্যতীত এখানে কয়টা সংখ্যা আছে? দশমিকের পরের সংখ্যাগুলো কাউন্ট করবে। এখানে 3 আছে একটা সংখ্যা, তার মানে একটা শূন্য দিতে হবে তোমাকে। এখানে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা, মানে দশমিকের পরে কয়টা সংখ্যা খালি রইল? এখানে একটা। যদি এখানে ধরো, এখানে যদি আরেকটা আমি ধরো একটা 1 দিতাম, তাহলে এখানে কী হতো? 1 এবং 9 দুইটা সংখ্যা খালি, তার মানে 2টা শূন্য তোমাকে এখানে ব্যবহার করতে হতো। ওকে, এরপরে উপরের সংখ্যাটি যেভাবে আছে এভাবে লিখে ফেলে। তাহলে উপরের সংখ্যা এখানে কত? 2 3 4, এভাবে যেভাবে আছে লিখবে। এখানে উপরের সংখ্যা কত? 3 1 9 3 2। উপরের সংখ্যা যেভাবে আছে সেভাবে লিখবো, 3 1 9 3 2, এটা লিখে ফেললাম। ওকে, এখন দেখো পৌনঃপুনিক ব্যতীত যে সংখ্যাগুলো রয়েছে, কারণ আমরা মূলত পৌনঃপুনিকের জন্য নিচে 9 বসালাম এবং বাকি সংখ্যার জন্য 0। পৌনঃপুনিকের জন্য 9 বসলাম, বাকি সংখ্যার জন্য 0 বসলাম। উপরের সংখ্যা উপরে যেভাবে আছে, উপরের সংখ্যা যেভাবে আছে এভাবে লিখলাম। এখন এখানে পৌনঃপুনিক ব্যতীত টোটাল, আমরা তো উপরের সংখ্যা যেভাবে আছে লিখলাম, যেভাবে আছে এভাবে লিখলাম। পৌনঃপুনিক ব্যতীত এখন যেভাবে আছে এভাবে লিখবো। 2 3 আছে, তার মানে 2 3 বিয়োগ 2 3, এই বিয়োগ করবো 2 3। এখানে কত আছে? 3 1 9 আছে। এই পৌনঃপুনিক ব্যতীত কত কী সংখ্যা আছে? 3 1 9, তার মানে আমি লিখবো বিয়োগ 3 1 9। এখন আমি যদি এটা বিয়োগ করি, দেখো এখানে ধরো, এখানে যদি বিয়োগ করি, 4 থেকে 3 বিয়োগ করলে 1, এরপর 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1, এরপরে 2 এর 2, আর নিচে 90, এটা যেভাবে আছে সেভাবে। তার মানে 211/90 কোথা আছে? 211/90, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেম একইভাবে এখানে উপরেরটা বিয়োগ করে উপরে লিখবে আর নিচেরটা নিচে লিখবে, ঠিক আছে। এইভাবে ভগ্নাংশগুলো লিখতে হয়। ওকে, এরপরে দেখো আমরা যদি 5 নাম্বারটা দেখি, এখানে 5 নাম্বারে কি বলছে? লগ 3 ভিত্তিক, এই যে এখানে একটা মান, নিচের মান কোনটি, এটা সমাধান করবে। তো লগের অঙ্কগুলো সমাধানের প্রসেসও আমরা জানি। দেখো প্রিয় শিক্ষিত, আমরা এটা কিভাবে সমাধান করি দেখো। তো এখানে আমি ধরো এটা সমাধানের জন্য একটা বোর্ড তৈরি করে নিচ্ছি। দেখো আমি এখানে এই অঙ্কটা তুলে নিয়েছি, ঠিক আছে। এই অঙ্কটা এখন আমরা এটা সমাধান করব। দেখো প্রিয় শিক্ষিতরা, মনে রাখবা তোমরা, এই যে এখানে কিউব রুট 3, এই যে কিউব রুটের পরিবর্তে কীভাবে লিখতে হয়? এই যে স্কোয়ারের পরিবর্তে 1/2 লিখতে হয়। স্কোয়ার মানে হচ্ছে 1/2, কিউব রুট মানে হচ্ছে 1/3, 4 রুট মানে হচ্ছে 1/4। এখানে যদি 5 দিই তাহলে 1/5, এখানে 6 দিলে 1/6। এটা হচ্ছে নিয়ম। রুটের ক্ষেত্রে এখানে 2 আর দেওয়া লাগে না। এখানে কিন্তু মনে মনে তুমি চিন্তা করো যে স্যার তাহলে এখানে কত আছে? এখানে নিশ্চয়ই 2 আছে, ঠিক আছে। ওকে, এরকম বিষয়টা। তো রুটের জন্য 1/2, আর 3 এর জন্য কিউব রুটের জন্য হচ্ছে 1/3, 4 রুটের জন্য 1/4, এবার 5-এর জন্য 1/5 হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা স্পষ্টত লিখতে পারি, তাহলে লগ 3 এটা যেভাবে আছে এভাবে লিখলাম। ধরো এখানে আমি এখানে log 3 এটা যেভাবে আছে এভাবে লিখলাম, আর এই যে 3 এটা যেভাবে আছে এভাবে লিখলাম। এখন এই কিউব রুট 3 পরিবর্তে কী লেখা যায়? ওই যে 1/3 লেখা যায়, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি কত? এই যে 1/3 এটা লিখতে পারি। এরপরে গুণ চিহ্ন দিলাম। এখানে সেমভাবে এই 3 এর 3 এটা লিখলাম, আর এই জায়গাতে যে রুটের পরিবর্তে কী লেখা যায়? 1/2 লেখা যায়, 1/2। ওকে, এখন আমি উভয় জায়গা থেকে, ধরো উভয় জায়গা থেকে কমন নিব, ঠিক আছে। এখানে যেটা করব আমি কমন নিয়ে নিব। ধরো আমি লগটা যেভাবে আছে এভাবে লিখলাম, log 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে কি হয়? যোগ হয়। তাহলে আমি এই 3টা নিলাম, ধরো এই 3টা নিলাম, নিয়ে এই ভগ্নাংশটা লিখলাম, এই যে এটা লিখলাম আর কি। এখানে এই 3 এর 3 নিলাম, আর 1/3টা, আর গুণ থাকলে যোগ হয় পাওয়ারগুলো, ঠিক আছে। এই দুইটা 3 থেকে আমি একটা 3 নিলাম, আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তার মানে যোগ 1/2, ঠিক আছে। ওকে, এখন আমরা যদি এইটার কাজটা যদি এখানে একটু দেখাই, যে ভগ্নাংশের যোগগুলো কেমনে করে। ধরো এই যে 1/3 যোগ 1/2, এটার সমাধান কিভাবে করি। ধরো লসাগু কত হবে? 3 দুগুণে 6, তার মানে লসাগু হবে 6। এখন এই জায়গাতে 3 নামটা পড়ো, 3 দুগুণে 6, তার মানে এই জায়গায় 2 হবে, তার মানে 2 একে 2, ঠিক আছে। এরপর আবার তুমি এখানে 2 এর নামটা পড়ো, 3 দুগুণে 6, মানে এখানে 3 হবে, 3 দুগুণে 6, তার মানে এখানে 3 হবে, ঠিক আছে। 3 দিলাম। তো পরে আর এখানে যোগ চিহ্ন, মাঝখানে যোগ চিহ্ন। তো পরে আমরা যদি যোগ করি, এই 3 উপরে 3 এবং 2 যদি যোগ করি, 3 এবং 2 যোগ করলে কত হবে? 5, নিচে হচ্ছে কত? 6, ঠিক আছে। 5/6। তার মানে এখানে আমরা লিখতে পারি, এই জায়গাটাতে লাইনটা এরকম হবে যে লগ এটা যেভাবে আছে এভাবে, ঠিক আছে। লগ 3 ভিত্তিক 3
এখানে 3 ভিত্তিক 3 হবে, ঠিক আছে, 3 ভিত্তিক 3। আর পাওয়ার কত হবে? 5/6 না? এই 5/6। এখন 5/6কে আমরা কি করব? সহগ আকারে নিয়ে আসবো। এর পরবর্তী লাইনটা এখানে সমান চিহ্ন দিয়ে এখানে দেখাচ্ছি। এই 5/6 এটা এখানে চলে আসবে, 5/6 এটা এখানে সহগ আকারে চলে আসছে, মানে এই যে 5/6 এটা লগের সামনে চলে আসবে, ঠিক আছে, এটা সহগ আকারে চলে আসে। আর এখানে রইল কি? লগ 3 ভিত্তিক 3 রইল না? এই জায়গাতে কি রইল? লগ 3 ভিত্তিক 3। আমি যদি এখানে লিখি যে লগ 3 ভিত্তিক 3, তো এখানে এই লগ 3 ভিত্তি এবং যদি সংখ্যাগুলো সেম হয় তখন এটার মান হয় 1, অর্থাৎ 3 ভিত্তিক 3 3 হলে 1, লগ 5 ভিত্তিক 5 হলে 1, লগ 6 ভিত্তিক 6 হলে 1 হবে, ঠিক আছে। মানে লগ এবং ভিত্তি এবং এটা যদি সেম হয়, লগ এ ভিত্তিক এ যদি হয় তাহলে এটার মান হবে 1। তার মানে এখানে এটার দরকার নেই, তাহলে এটার মান কত? 1। তাহলে 5 দ্বারা 5/6কে 1 দ্বারা গুণ করলে কি 5/6 তো হবে নাকি? তার মানে 5/6 কোথায় আছে আমরা সেটা দেখবো। এই যে এই জায়গাতে আছে 5/6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। ওকে, এরপরে 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে বলছে যে 4x³ প্লাস 3x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, ঠিক আছে। এখানে সমীকরণে ঘাত কত? ঘাত বলতে কি বোঝাই? ঘাত বলতে আমরা জানি, এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, এই 3টা হচ্ছে ঘাত। এক্সটাকে বলা হয় চলক, 4টাকে বলা হয় সহগ। এখানে 3টা হচ্ছে সহগ, এক্সটাকে বলা হয় চলক, 2টাকে বলা হয় ঘাত বা সূচক বা পাওয়ার, যেটাই বলি। 2টাকে বলা হয় সহগ, -2টাকে বলা হয় সহগ, এক্সটাকে বলা হয় চলক। আর এখানে এক্সের সহগ হচ্ছে ঘাত বা পাওয়ার হচ্ছে 1, মনে মনে পাওয়ার 1 আছে। আর এখানে এটা হচ্ছে ধ্রুবক পদ, এটা একটা পদ। তো এখানে আবার এটাকে আলাদা করে একটা পদ বলা হয়, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা ধ্রুবক পদ, ঠিক আছে। তো এভাবে আমরা পুরো বিষয়টা বুঝতে পারি। তো এখন আমাদেরকে কোনটা চাইছে? ঘাত চাইছে না এখানে? এই সমীকরণটির সর্বোচ্চ ঘাত বা সমীকরণে ঘাত কত? তাহলে এখানে ঘাত কত দেখো তো, এই যে পাওয়ার কত? 3 না? তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 3। 7 নম্বর বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? মানে আমাদেরকে এখানে প্রমাণ করতে বলছে অমূলদ সংখ্যা এখানে কোনটি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, মূলদ এবং অমূলদ সংখ্যা থেকে কিন্তু পরীক্ষা মাস্ট আসে। তোমাকে জানতে হবে মূলদ সংখ্যা কী এবং অমূলদ সংখ্যা কী। তুমি যেখানে রুট দেখতে পাচ্ছ, কিউব রুট বা রুট দেখতে পাচ্ছ, এই রুটগুলো কোনো সংখ্যা যদি থাকে, মানে উঠাইতে পারতেছো না, তখন সেটাকে তুমি ধরে নিবা এটা অমূলদ সংখ্যা। কারণ অমূলদ সংখ্যা রুট থাকতে পারবে না, সেটাকে ভগ্নাংশ হতে পারে, সেটা দশমিক হতে পারে, বাট রুট আকারে থাকা যাবে না। এখন তাহলে আমরা কি করব? দেখো আমরা এই রুটগুলো উঠানোর চেষ্টা করব। তাহলে ধরো আমরা এখানে এই প্রত্যেকটার জন্য রুটগুলো উঠানোর চেষ্টা করি। দেখো কৃষিকিতরা, এখানে ধরো ক নাম্বারটাতে আমরা এটাকে রুট উঠানোর চেষ্টা করব। এই যে প্রথমে এই ক নাম্বারটা সঠিক কিনা এবং মিথ্যা কিনা দেখো। এই যে আমি কিউবের 64 পরিবর্তে কী লেখা যায়? 4 কিউব লেখা যায়, 4 কিউব মানে 64, ঠিক আছে। এরপর দিই আর ওই যে কিউব রুটের পরিবর্তে কী লেখা যায়? 1/3। 4 রুটের পরিবর্তে কী লেখা যায়? 1/4। শুধু রুটের পরিবর্তে কী লেখা যায়? 1/2, ঠিক আছে। একটু আগে বললাম যেটা, তার মানে এখানে লিখতে পারি, কি লিখতে পারি? 1/3, কিউব রুটের জন্য 1/3। আর নিচে 36-এর উপর রুট দিলে কত? 6 6 36, তার মানে 6 হবে। নিচে রুট উঠে গেল। এখন যদি আমরা এটা সমাধান করি, দেখো 3 3 কেটে দিলাম, কেটে দিলে কি থাকে? 4, উপরে থাকে 4, নিচে থাকে কত? 6। তার মানে এটা রুটটা উঠে আমরা একটা সুন্দর একটা ভগ্নাংশে পরিণত করতে পেরেছি, একটা ভগ্নাংশ রূপান্তরিত হয়েছে। তার মানে এটা একটা মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? একটা মূলদ সংখ্যা। ওকে, আমাদেরকে বলছে অমূলদ সংখ্যা, আমাদেরকে কি বলছে? অমূলদ সংখ্যা নির্ণয় করতে। এরপরটা দেখি আমরা 32 কি পারে কিনা। দেখো 32কে কি কখনো রুট দ্বারা ভাঙানো যায়? না। 64 কি কখনো যায় না। তার মানে ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার আমাদের, কারণ এটাই অমূলদ সংখ্যা। এটা রুট এটা উঠানো যায় না, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তুমি চাইলে 81কে কিন্তু রুট দিতে পারো, যেমন 9 9 81, রুট দিলে কত? 81 রুট দিলে 9, এবং 625কে যদি তুমি রুট দাও কত হবে? 25, ঠিক আছে। তার মানে তুমি এটাকে উঠাইতে পারছো। সেমভাবে এটাকেও তুমি উঠাতে পারবা, এটাকেও সেমভাবে তুমি উঠাতে পারবা। কীভাবে? দেখো আমি এটাও দেখাচ্ছি তোমাদের। এই 8 মানে কি? 2 কিউব মানে হচ্ছে 8। আর এখানে কিউব রুট মানে কি লেখা যায়? কিউব রুট মানে লেখা যায় 1/3 লেখা যায়, ঠিক আছে। নিচেও সেমভাবে, তো পরে কিউবে কাটা যাবে, ঠিক আছে। তাহলে উপরে থাকবে 2, আবার নিচে যাবে 3 কিউব মানে 27, ঠিক আছে। 3 কিউব মানে 27। আর এখানে কিউব রুটের পরিবর্তে কি লেখা যায়? 1/3। তো পরে 3 3 কাটা যায়, টোটাল কত থাকছে এখানে? এই জায়গাতে থাকবে 2, এই জায়গাতে থাকবে 3।
তার মানে একটা ভগ্নাংশ পাওয়া গেছে, রুট ওঠানো গেছে। তার মানে যদি যায় তাহলে সেটাও মূলদ সংখ্যা, কোনো সমস্যা নেই, এটাও মূলদ সংখ্যা। মানে এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যা হচ্ছে এটা, এটাকে রুট উঠানো যায় না, এটাই অমূলদ। যেটাকে রুট উঠানো যাবে না সেটাই কি অমূলদ সংখ্যা। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এরপরে এখানে 8 নাম্বারটা দেখো। 8 নাম্বার বলছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে এর কোন মানের জন্য এফ অফ -3 সমান 0 হবে। মানে কি বলছে দেখো প্রিয় শিক্ষিতরা, এখানে এক্সের মান যেটা, এক্সের মান -3, এক্সের মান -3, এক্সের মান -3, বাট আমাদের কিন্তু এর মান দেওয়া নেই, এর মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমি যদি এখানে অঙ্কের থেকে তোমাদেরকে করে দেখাই, ধরো এক্সের জায়গায় আমরা কী লিখবো, -3 লিখবো, -3 দিব, দিয়ে কিউব দিব, যোগের যোগ, তোমরা চাইলে এটা ক্যালকুলেট করতে পারো, এর এ, এই যে আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে, এর এটা যেভাবে আছে, কারণ আমাদেরকে এ বের করতে হবে, ঠিক আছে। তো আমরা ধরো এ যেভাবে আছে সেভাবে, আর -3 দিয়ে উপরে এক্সের উপর স্কোয়ার, যেহেতু এই যে এক্সের উপর স্কোয়ার, -3 স্কোয়ার মাইনাস, এরপর মাইনাসের মাইনাস, -6 দিব, এরপর এক্সের পরিবর্তে কী লেখা যায়, -3 লিখবো, ওকে। এরপর -9 লিখবো, সমান কী হবে, ফলাফল বলছে এই ফলাফল, এটার সমাধান কী হবে, 0। এই জায়গাতে বলছে এই যে 0 বলছে, তাই না। তার মানে আমরা কী দিব, ফলাফল 0 দিব, ওকে। এর পরবর্তী লাইনটা যদি আমরা সমাধান করি, দেখো তুমি এই জায়গাতে তুমি ক্যালকুলেটর চাইলে করতে পারো, 3-এর কিউব দিবা, 3 তিরিকা 9, 3 নং 27, তারপর -27 হবে, ঠিক আছে। তুমি এই জায়গায় -27 হবে, ক্যালকুলেটর করতে পারো -27। এরপর যোগের যোগ, এখানে এই জায়গাতে দেখো 3-এর স্কোয়ার মানে -3 স্কোয়ার গুণ -3 গুণ -3 মানে -3 স্কোয়ার দিলে কী হয়ে যাবে, 9 হবে, তো +9a, +9a, ওকে। এরপর তুমি এই জায়গায় গুণ করো, -6 এবং -3 গুণ করো, তাহলে 3 × 18, তাহলে এখানে হবে যোগ 18, কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, যোগ 18 হবে। এরপর -9 সমান 0। এখন তুমি যদি এটার সমাধান পরবর্তী লাইনটা করো, দেখো এবার কি হবে। এবার যেটা হবে, দেখো আমরা এখানে যোগেরগুলো একসাথে করে নিয়ে গেছি, এখানে যোগের মাত্র আছে এখানে শুধু 18, এখানে যোগের হচ্ছে 18 আর বিয়োগের হচ্ছে 9, বিয়োগের হচ্ছে 27, তাহলে বিয়োগের 9 আর 27 হচ্ছে 36, 36 থেকে বিয়োগের হচ্ছে 36, 36 থেকে প্লাসের 18 বিয়োগ করলে আর থাকবে 18, ঠিক আছে। তাহলে মাইনাসের 18 থাকবে, তার মানে আমাদের পরবর্তী লাইনটা হবে -18, এই জায়গায় আমরা লিখব -18, এরপর +9a, এখানে প্লাসটা বলা যাচ্ছে না, +9a সমান কি 0। এরপরে দেখো এই যে +9 এটা যদি সমান চিহ্নের ওই পাশে যায়, এটা প্লাস আকার ধারণ করবে, তাহলে এখন কীভাবে লিখতে পারি যে 9a সমান এই 18, এটা -18, এটা ওই পাশে দিলে +18 হয়ে যাবে, +18। এরপরে দেখো এ 9টা এর সাথে কিসে আছে, গুণে আছে, তাহলে চাইলে আমরা কি করতে পারি, এই 9টা এখান থেকে মুছে দিয়ে এখানে গিয়ে লিখতে পারি যে কি হবে, এ ভাগ 9, কারণ 9টা এটার সাথে কী আকারে ছিল, গুণ আকারে ছিল, তাহলে ভাগ 9, তো ভাগ 9, তো 9কে যদি 18কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি কত হবে, 2, তার মানে এর মান কত পাবো আমরা, 2 পাবো, অ্যান্সার কত পাবো, 2। তাহলে এ 2 কোথায় আছে, এই খর মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 10 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা দেখো। এখানে একটা চিত্র দেওয়া আছে যেটা সামান্তরিকের চিত্র, এখানে একটা কোণ দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে, এখানে একটা কোণের মান দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে বলছে সামান্তরিকটি এ বি সি ডি সামান্তরিকে এক্স এর মান কত ডিগ্রি। দেখো প্রিয় শিক্ষিতরা, একটা বিষয় মনে রাখো, এখানে যত ডিগ্রি হবে এখানে তত ডিগ্রি হবে, এখানে যদি 60 ডিগ্রি হয় এখানেও 60 ডিগ্রি হবে, এখানে 120 ডিগ্রি হলে এখানে 120 ডিগ্রি হবে। তার মানে আমরা বলতে পারি যে নিঃসন্দেহে এখানে যেটা আছে এটা এখানে হবে, ঠিক আছে। এটা এখানে যেটা এখানেও সেম একইভাবে এটা হবে, ঠিক আছে। তার মানে এখানে আমি লিখে নিচ্ছি, ধরো এখানে 3x + 8 ডিগ্রি, ঠিক আছে, 8 ডিগ্রি, ওকে। এখন এই জায়গাটাতে দেখো এই কোণটা হচ্ছে এটার মান, এই কোণটার মান হচ্ছে এটা, এই উভয় কোণ মিলি কত আমরা জানি, এই একটা সরল কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। একটা দাগ যদি আমি এভাবে টানি, এভাবে যদি একটা দাগ টানি, এখানে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, এ পাশে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, 90 90 কত, 100, পুরোটা যদি হিসাব করি তখন পুরোটা কত, 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তার মানে এটা 100, নিঃসন্দেহে এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি সম্পূর্ণটা। তার মানে এই সবগুলো যোগ করলে কি, এ যা আছে এখানে এই সবগুলো আমরা যোগ করে নিব, এখন যোগ করলে এখান থেকে টোটাল এই সবগুলো মিলে যোগ করলে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি, সমান যোগ করলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে, ঠিক আছে।
ওকে, এখন তো এটা সমাধান আমরা সবাই পারবো। যেখানে দেখো 3টা এক্স আছে 2টা এক্স আছে, কয়টা এক্স হলো 5টা এক্স, তার মানে এখানে কত হবে 5x। এরপরে এখানে 8 ডিগ্রি, এখানে 7 ডিগ্রি, 8 আর 7 কত হলো 8 আর 7 হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এখানে কত ডিগ্রি হলো যোগ 15 ডিগ্রি, যোগ কত ডিগ্রি 15 ডিগ্রি সমান কত 180। এরপরে আমরা কী করবো, এরপর লাইন দেখো সমাধান করি। এই 5x এটা যেভাবে আছে এভাবে থাকবে, এই 15 এটা যোগ আকার আছে, ওই পাশে গেলে বিয়োগ আকার, অর্থাৎ 180 থেকে বিয়োগ হবে। তখন 180কে যদি আমরা 180 থেকে 15 এটা বিয়োগ করি, ধরো এটা যোগ আকার আছে, ওইটা ওই পাশে গেলে 180 বিয়োগ 15 হবে। তো 180 থেকে 115 শুধু 15 বিয়োগ করলে কত হবে 65 হবে, তাই না। এখানে কত ডিগ্রি হবে 165, সরি 165 ডিগ্রি হবে, 165 ডিগ্রি। এরপরে তুমি চিন্তা করো 5 এটা এক্সের সাথে গুণ আকার আছে, 5 এটা 165-র সাথে পাশে আসলে কী আকার হবে ভাগ আকার। তার মানে এক্স এটা যদি আমি এখানে রাখি, এই যে এক্স এটা যদি ধরো আমি এখানে রাখলাম, এই 165 এটাকে ভাগ দিব কত দ্বারা, এই 5 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো 165কে যদি 5 দ্বারা ভাগ করি কত হবে 33 হবে, ঠিক আছে। তার মানে আমাদের 33 কোথায় আছে, এই যে জায়গাতে আছে, ঘ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটাও বুঝছো। এরপরে দেখো 10 নম্বর কি বলছে, ABCD এর পরিসীমা কত। দেখো এখানে ABCD এর পরিসীমাটা নির্ণয় করতে হবে। পরিসীমার সূত্র কি, আমরা পরিসীমার সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 ইন্টু দৈর্ঘ্য কত 3, প্রস্থ কত 4, মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্রে আমরা 3 এবং 4-এর মান লিখলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 10 নম্বরের এটা সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। দেখি তোমরা আসলে বুঝছো কি না এই বিষয়টা। তোমরা এই 10 নম্বরটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা যে কার কত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর তোমাদের প্রথম পর্ব থেকে 20টি পর্ব রয়েছে, তোমরা ধারাবাহিক পর্ব অনুযায়ী এখানে অধ্যায়ভিত্তিকভাবে সুন্দরভাবে এই তোমাদের এমসিকিউগুলো সাজানো আছে। তোমরা এই ধারাবাহিক পর্বগুলো যদি দেখো, ইনশাল্লাহ এখান থেকে তোমার এটার বাহিরে আর এমসিকিউ পড়া লাগবে না। এখান থেকে তুমি যদি বুঝে পড়ো, এখান থেকে পরীক্ষা তোমরা কমন পাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।